রাখবার চেষ্টা করেছে। এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন এবং সংগ্রামকে তারা হত্যা করবার চেষ্টা করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আজ দায়িত্বহীন ভাষায় বলতে চাই, 24 জুলাই এবং আগস্টের এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলার দামাল ছেলেরা শেখ হাসিনার ফ্যাসিবাদী রাজনীতি, আওয়ামী লীগের বিভাজন এবং বিভক্তির রাজনীতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। আওয়ামী লীগ চেয়েছিল এই দেশটাকে বিভক্ত করে রাখতে, ভাগ করো, শাসন করো, ডিভাইড এন্ড রুল, এই ধরনের চরম চাণক্য নীতি অবলম্বন করে শেখ হাসিনা এবং তার দল সবসময় বাংলাদেশকে বিভক্ত করে রাখবার চেষ্টা করেছে। তাদের মূল নীতি ছিল, তাদের রাজনৈতিক পলিসি ছিল, যারা শেখ হাসিনার গুণগান গাইবে, যারা তার আনুগত্য করবে, তারা স্বাধীনতার সময় যে পক্ষে থাকুক, অটোমেটিক শেখ হাসিনার আনুগত্য করলে সে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিতে রূপান্তরিত হয়, আর শেখ হাসিনার বিপক্ষে গেলেই রাজাকার হয়ে যায়। এভাবেই মুক্তিযুদ্ধ আর রাজাকার দুইটা পক্ষ তৈরি করবার একটা অফুরন্ত মেশিন নিয়ে শেখ হাসিনা বিগত বাংলাদেশে বছরের পর বছর শাসন করে গেছে, আর এদেশের মানুষকে বোকা বানিয়ে গিয়েছে। সর্বশেষ যখন 2024 জুলাই আগস্টে আমার বাংলার দামাল ছেলেরা অধিকার আদায়ের জন্য রাজপথে নামল, কোটা সংস্কারের যৌক্তিক দাবি নিয়ে বাংলাদেশের 4 কোটি ছাত্র জনতা রাজপথে নেমেছিল। তারা বলেছিল, মেধা ভিত্তিক একটি জাতি গঠন করতে হলে, মেধা ভিত্তিক একটি উন্নত রাষ্ট্র গঠন করতে হলে, যোগ্যতা এবং মেধার মূল্যায়ন করতে হলে প্রচলিত এই কোটা পদ্ধতি সংস্কার করতে হবে, বাতিল করতে হবে। এই দাবি যখন শেখ হাসিনার সেই ভাওতাবাজির রাজনীতির বিপক্ষে গেল, শেখ হাসিনা কি করল? সে তার বিরুদ্ধে যাওয়ার কারণেই এই ন্যায়সঙ্গত আন্দোলনকে এবং এই ন্যায়সঙ্গত আন্দোলনের সংগ্রামী বাংলার কচিকাঁচা এবং এদেশের দামাল সন্তানদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিল। আমরা জানি এরপর ইতিহাস। আমার ছাত্র জনতা বলল, অধিকার চাইতে গেলে যদি রাজাকার হতে হয়, দেশকে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে গড়ে তুলবার দাবি উত্থাপন করতে গেলে যদি রাজাকার হতে হয়, যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে বলতে গেলে রাজাকার হতে হয়, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যদি সংগ্রাম করে রাজাকার হতে হয়, 4 কোটি ছাত্র জনতা বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে একসঙ্গে গর্জে উঠলো, আমি কে তুমি কে। গোটা বাংলাদেশের ছাত্র জনতা বলল, অধিকার চাইলে যদি রাজাকার হতে হয়, তাহলে আমরা সবাই রাজাকার। ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করলে যদি রাজাকার হতে হয়, আমরা সবাই রাজাকার। তারা বলল যে দেশের পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয়, আমরা দেশের পক্ষে কথা বলে সানন্দ চিত্তে আমরা সকলে রাজাকারী খেতাব গ্রহণ করলাম। বাংলার 4 কোটি ছাত্র জনতা যখন শেখ হাসিনার এই ভাওতাবাজির স্লোগানকে বুমেরাং বানিয়ে দিল, সেদিনই প্রকৃত অর্থে শেখ হাসিনার রাজনীতির কবর রচনা হয়ে গিয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আর শেখ হাসিনাকে নিয়ে দীর্ঘ কোনো কথা বলতে চাই না, শুধু একটি কথা বলতে চাই, যারা আওয়ামী লীগের রাজনীতি করতেন, একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন হিসাবে যারা আওয়ামী লীগের রাজনীতি করতেন, তাদের বিবেকের বদ্ধ দুয়ারে একটু কড়া রাখতে চাই। আপনারা মনে করেন যে শেখ হাসিনা শুধু বাংলাদেশের 12টা বাজিয়ে গেছে? না, শেখ হাসিনা বাংলাদেশের যেমন 12টা বাজিয়েছে, আওয়ামী লীগেরও 12টা বাজিয়ে গেছে, এবং এটা সে করেছে খুব ঠান্ডা মাথায়, সুপরিকল্পিত ভাবে। শেখ হাসিনা যখন রাজনীতিতে পদার্পণ করেছে, সে যখন তার পিতার হত্যাকাণ্ডের পরে 1975 সালে যখন সে রাজনীতিতে পদার্পণ করবার প্রথম পদক্ষেপ গ্রহণ করে, তখনই শেখ হাসিনার রাজনীতির মূল কথা ছিল প্রতিশোধের রাজনীতি। যারা তার বাবাকে হত্যা করেছে, তিনি তার হত্যাকারীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবার অভিপ্রায় নিয়ে রাজনীতিতে এসেছিলেন। তিনি বলেছিলেন এই কথা জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমে, যে জাতি আমার বাবাকে হত্যা করেছে, আমি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব। আওয়ামী লীগের লোকেরা মনে করবেন শুধু বাংলাদেশের সাধারণ জনগণের কাছ থেকে তিনি প্রতিশোধ দেন নাই, আওয়ামী লীগের কাছ থেকেও প্রতিশোধ দিয়েছেন। নেট দুনিয়ায় এখনো শেখ হাসিনার একটা বক্তব্য রয়েছে, বহুল প্রচলিত, বহুল প্রচারিত ভাইরাল বক্তব্য।
তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ৭৫-এর 15ই আগস্ট আমার বাবা যখন ৩২ নম্বরে গুলি খেয়ে লাশ হয়ে পড়ে থাকলো, এত বড় সংগঠন, লক্ষ লক্ষ নেতা কর্মী, কেউ আওয়ামী লীগের কেউ তো সেদিন আমার বাবার পাশে এসে দাঁড়ায়নি, কেউ তো আসলে আমার বাবার লাশটাকে তুলতে, কোথায় ছিল এত নেতা, কোথায় ছিল এত কর্মী, কোথায় ছিল এত বড় সংগঠন? এই বক্তব্যের মধ্য দিয়েই তার মুখ ফসকে বেরিয়ে এসেছিল তিনি আওয়ামী লীগের ব্যাপারে কি ধারণা পোষণ করেন। প্রকৃত অর্থে ৭৫ সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের নেতা কর্মীরা জড়িত ছিল। এই জন্য শেখ হাসিনা 50 বছর রাজনীতি করেছে তার বাবার হত্যাকারীদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। আর এজন্যই তিনি জানতেন 5ই আগস্ট কি ঘটতে যাচ্ছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই যে বাংলাদেশ রাষ্ট্রের এতগুলো গোয়েন্দা সংস্থা, এতগুলো এজেন্সি, যারা সব সারা বাংলাদেশে একেবারে জালের মতো বিস্তৃত হয়ে আছে, বাংলাদেশের প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে শেখ হাসিনা দলীয়করণ করেছিল, বিজেপি কে দলীয়করণ করেছিল, এনএসআই কে দলীয়করণ করেছিল, এসডি কে দলীয়করণ করেছিল। আর শুধু দলীয়করণ নয়, এই বিজেপি, এনএসআই, এসবি সহ গোটা বাংলাদেশের প্রশাসনকে অন্য সকল রাজনৈতিক দলের বিরুদ্ধে যেমন লেলিয়ে দিয়েছিল, ব্যক্তিগতভাবে আমি মামুনুল হকের বিরুদ্ধে গোটা রাষ্ট্রযন্ত্রকে লেলিয়ে দিয়েছিল শেখ হাসিনা। পুলিশ বাহিনী, র্যাব এবং গোটা বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। যেই গোয়েন্দা সংস্থা শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের প্রতিটি নাগরিকের বিরুদ্ধে, প্রতিটি ভিন্ন মতাবলম্বীকে এভাবে শায়েস্তা করতে চায়, তারা কি শেখ হাসিনার কাছে প্রকৃত মাঠের চিত্র তুলে ধরত না? অবশ্যই তুলে ধরত। গোয়েন্দা সংস্থার সূত্রগুলোর মাধ্যমে শেখ হাসিনা জানতো যে ইতিমধ্যে তার রাজনীতির বাংলাদেশের জনগণ তার ব্যাপারে কিভাবে ফুঁসে উঠেছে। এর বাইরে বহু কথা প্রচলিত রয়েছে যে শেখ হাসিনার নিজস্ব আরেকটা গোয়েন্দা বাহিনী ছিল, সেই প্রধানমন্ত্রীর কার্যালয় এবং গণভবন কেন্দ্রিক সে ওই গোয়েন্দা সংস্থাটা ব্যক্তিগতভাবে সে নিজের আলম পালন করত। তারা কি রিপোর্ট দেয় না শেখ হাসিনাকে বাংলাদেশের পরিস্থিতি? আর তার চেয়ে বড় কথা হলো শেখ হাসিনার সেই দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, বাংলাদেশটাকে যে দেশের অঙ্গরাজ্য করপ রাজ্যে পরিণত করার জন্য, যে দেশের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তিনি তিলক করেছিলেন, সেই দেশের গোয়েন্দা সংস্থা বলা হয় যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের পায়ে পায়ে হবে। তারা কি শেখ হাসিনাকে বলে নাই যে আপা তোমার কিন্তু 12টা বেজে গেছে? সব বলেছে। তিনি আগে থেকে অনুমান করতে পেরেছিলেন যে তার 12টা অলরেডি বেজে যাচ্ছে। যখন তিনি নিশ্চিত হয়েছেন যে তার আর দেশে থাকা চলবে না, এদেশে তার সময় ফুরিয়ে এসেছে, তার রাজনীতি অতীত হয়ে গিয়েছে, এটা জানবার পর তিনি কি করেছেন? আওয়ামী লীগের নেতা কর্মীকে শেষ করার চিন্তা করেছেন? আওয়ামী লীগ দলকে রক্ষা করার চেষ্টা করেছেন? না, তিনি চেষ্টা করেন নাই। শেষ মুহূর্তে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে, ছাত্রলীগকে হেলমেট বাহিনী বানিয়ে, যুবলীগকে হাতুড়ি লীগ বানিয়ে, এই ছাত্র জনতার বিরুদ্ধে রিভলভার, পিস্তল, রাইফেল দিয়ে এদেরকে খুনি বাহিনীতে পরিণত করার জন্য বাংলাদেশের দালাল সন্তানদের বিরুদ্ধে রাজপথে নামিয়ে দিয়েছে। বলেছে গুলি চালা, আমি আবার আছি, তোরা চিন্তা করিস না। তার ছাত্রলীগকে বলেছে তোরা গুলি চালা, আমি আবার আছি। যুবলীগকে বলেছে তোরা সন্ত্রাস কর, আমি আবার আছি। হাতুড়ি লীগকে বলেছে তোরা হাতুড়ি দিয়ে পিটা, আমি আবার আছি। হেলমেট লীগকে বলেছে তোরা হেলমেট পরে সন্ত্রাস কর, আমি আবার আছি। আর আবার কি করেছেন? তলে তলে তিনি তার 14টা লাগে বুঝেছেন। তিনি তার ছেলেটাকে আগেই নিরাপদের দূরত্বে পাঠিয়ে দিয়েছেন। মেয়ে একটা ছিল, ওই মেয়েটাকে আমাদের দেশে আগেই পোস্টিং করে দিয়েছেন। পরিবারের আপনজন বলতে যা ছিল সবগুলোকে তিনি আগেই সীমান্তের অপর প্রান্তে পাঠিয়ে দিয়েছেন। একটা বোন ছিল, ওই বোনটাকে গোবর দাবা করে 14টা আগে যা চুরি করার তো করেছে, দেশের গোটা অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে, লক্ষ কোটি টাকা তিনি চুরি করেছেন। এই সব কিছু করার পরে অবশিষ্ট যা ছিল 14টা লাগেজে ভর্তি করে নিজের ছোট বোনটাকে
আর নিজের গোষ্ঠীটাকে সংরক্ষণ করে হেলিকপ্টার দিয়ে দাদা বাবুদের দেশে তিনি পালিয়ে গিয়েছেন। হ্যাঁ, আওয়ামী লীগের নেতা কর্মীরা তোমাদের কথা একবার ভাবেন না, ভাববেন কেন? তোমাদেরকে তো তিনি জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে তোমাদের রাজনীতি চিরতরে তোমাদের রাজনীতির 12টা বাজানোর পরিকল্পনাই করেছিলেন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, এই জন্য আমি বলতে চাই, চূড়ান্ত সময়ে কত গাম্ভীর্যতার সাথে তার নেতা কর্মীদেরকে আরো বিপদে ফেলবার জন্য সে ঘোষণা করেছিল। কি বলেছিল? শেখ হাসিনা পালায় না। বলেছিল শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালায় না। এই কথাগুলো বলে সে তার স্পেন্সারদেরকে, তার হাতুড়ি লীগের বাহিনীকে আরো বেশি অত্যাচার, খুন, হত্যা করবার জন্য লেলিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত শেখ হাসিনা পালাইছে না? পালায় না। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। পালিয়ে যাওয়ার মাধ্যমে আওয়ামী লীগের কবর রচনা করেছে। সে যে ইতিহাস রচনা করেছে, বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে এমন কলঙ্কজনক অধ্যায় আর কোন শাসক রচনা করে না। কত শাসক এই স্বাধীন বাংলার মাটিতে আমরা দেখেছি, তারা গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। 1990 সালে জেনারেল হোসেন মোহাম্মদের সাথে ক্ষমতাচ্যুত হয়েছেন। 1996 সাল 2006 সালে আন্দোলনের মুখে বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছেন। কিন্তু ক্ষমতা ছেড়ে তারা কি করেছেন? তারা তাদের বুকে সাহস ছিল, তারা পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, পরিস্থিতি তারা নিজেরা ফেস করেছেন, নেতা কর্মীদেরকে মাঠে থেকে তারা নেতৃত্ব দিয়েছেন। এরশাদ সাহেব কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন, বছরের পর বছর কারাবন্দী থেকেছেন। বেগম জিয়া অশীতিপর বয়সে তিনি জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত থেকেছেন। নেতা কর্মীদেরকে এভাবে অসহায় অবস্থায়, এতিম অবস্থায় ফেলে পালিয়ে যান নাই। আওয়ামী লীগের ভাইয়েরা আপনাদের নেত্রী কামটা করলো কি? লজ্জা থাকলে আপনারা আবার এই বাংলাদেশে শেখ হাসিনার নাম মুখে নিতেন। আপনাদের সর্বপ্রথম কাজ হলো শেখ হাসিনার সকল স্মৃতিচিহ্ন নিজ হাতে বাংলার মাটিতে কবর রচনা করে দেওয়া। তাদেরকে বলবো, আমাদের কথা যদি বিশ্বাস না হয়, সর্বশেষ জাতিসংঘ থেকে শেখ হাসিনার বিরুদ্ধে যে রিপোর্ট পেশ করা হয়েছে, জুলাই এবং আগস্টের গণহত্যার জন্য স্পষ্টভাবে শেখ হাসিনাকে দায়ী করা হয়েছে। চিন্তা করেন আগামী দিনে শেখ হাসিনা পালিয়ে বেড়াবে কোথায়? ভারতকে বলতে চাই, প্রতিবেশী সুলভ সৌজন্যতা যদি আপনারা রক্ষা করতে চান, যদি আপনারা ন্যূনতম কূটনৈতিক সৌজন্যতা, ভক্ততা, সভ্যতা রক্ষা করতে চান, বাংলাদেশের আদালত থেকে ওয়ারেন্টভুক্ত আসামি, শত শত খুনের মামলার আসামি শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে তুলে দিতে হবে। সেই সঙ্গে ভারতকে বলবো, 53 বছরের তোমাদের বাংলাদেশ নীতি পরিবর্তন করো। বাংলাদেশকে নিজেদের কর্তব্য করবার দিবসত্ব ভুলে যাও। বাংলাদেশের অধিকার ধর্মকর্তার ইতিহাস ভুলে যাও। বাংলাদেশ নিজেদের পায়ে দাঁড়িয়ে তোমাদের চোখে চোখ রেখে কথা বলবে। ভ্রাতৃত্বের আচরণ করতে আসলে ভ্রাতৃত্বের আচরণ করে, প্রভুত্বের আঙুল তুলতে গেলে সে আঙুল ভেঙে গুড়িয়ে দেব। আমরা বাংলাদেশকে বলতে চাই, ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলতে চাই, বাংলাদেশ থেকে ভারতের আধিপত্যের শেষ চিহ্ন মুছে ফেলতে হবে। এজন্য বাংলাদেশের সংবিধানে আর আমরা কোনদিন ভারতীয় এই পতাকা বাংলাদেশে দেখতে চাই না। ভারত থেকে আমরা নিগৃহীত ধর্মনিরপেক্ষতার বাস্তবতার অর্থনৈতিক পতাকা নয়াদিল্লিতে প্রচার করে দিতে হবে। বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম পদ থাকবে।
আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। রাষ্ট্র ধর্ম ইসলাম অবিকৃত অবস্থায় অপরিবর্তিত অবস্থায় বহাল থাকবে। সেই সঙ্গে নতুন দাবি আমাদের বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের জনগণের বিগত 250 বছরের ইতিহাস ঐতিহ্যকে সামনে রেখে এদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে সংবিধানে নতুন ধারা সংযুক্ত করতে হবে। সেটা হলো এদেশের মাটিতে কোরআন সুন্নাহ বিরোধী তথা ইসলাম বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন বিধিমালা কার্যকর করা যাবে না। এই ধারার কথা আমরা আজ বলছি। এই ধারা বাস্তবায়নের লক্ষ্যে আগামী দিনে আমরা মাঠে নামবো, সংগ্রাম করবো, প্রয়োজনে যুদ্ধে অবতীর্ণ হবো। কোরআন সুন্নাহ বিরোধী সকল নীতিমালা শাসনার এবং মেহরুমদের এই বাংলার মাটি থেকে উৎখাত করে আমাদের গন্তব্য পৌঁছবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দীর্ঘ আলোচনায় আমি আপনাদের সামনে দেখহীন ভাষায় যে কথা বলতে চাই সেটা হলো আজ বাংলাদেশ এই দেশের এই বর্তমান প্রজন্ম তাদের অতীতের ঐতিহ্যের ছাড়াই ফিরে যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আপনারা দেখুন জুলাই এবং আগস্ট বিপ্লবের সময় আমাদের তরুণ সন্তানেরা কিভাবে শেখ হাসিনা বিভাগের রাজনীতিতে ব্যর্থ করে দিয়েছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, স্থানীয় মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সকল শিক্ষাঙ্গনের ছাত্ররা মাঠে ময়দানে নেমে এসে সকলকে বিভিন্ন দেয়ালগুলো ভেঙে দিয়ে হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়া ঐক্যের শিখে ধরা প্রাচীরটা তৈরি করেছে। তারা দেখিয়েছে রাজপথে আন্দোলন করছে, সংগ্রাম করছে, বুকে বুকে যুদ্ধ হয়ে রাজপথে রক্ত পড়িয়ে বাংলার ছাদে রাজপথ উত্তেজিত হয়ে আছে। এমন সময় নামাজের ওয়াক্ত হয়ে গেলে সেই রাজপথে দাঁড়িয়ে আমার সন্তানেরা আল্লাহু আকবার আযানের ধ্বনিতে বাংলার আকাশ বাতাস মুখরিত করেছে। সেই পিচ ঢালা রাজপথে তাদের বুকের রক্ত দিয়ে রাজপথকে রঞ্জিত করেছে। নামাজের সময় হলে সেই বুকের রক্তে রঞ্জিত পিচ ঢালা রাজপথকে যায় নামাজ বানিয়ে আল্লাহ তাআলার সিজদায় লুটিয়ে পড়েছে। এটাই হলো আজকের বাংলাদেশের তরুণ প্রজন্মের পরিচয়। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা রেজিম এবং তার শিরকি সংস্কৃতি বাংলার মাটি থেকে উৎখাত হওয়ার পরে 1 ঘন্টার ব্যবধানে টেকনাফ থেকে তেতুলিয়া ভাস্কর্য নামক যত মূর্তি মুসলিম জনপদে ছিল সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে বিপ্লবীরা। মুসলিম জনপদ থেকে শিরকের সংস্কৃতি, শিরকের প্রতীক মূর্তি ভেঙেছে, কিন্তু কোন হিন্দুদের মন্দিরে, তাদের বাসা বাড়িতে কোথাও তাদের কোনো প্রতিমা, তাদের